ঘুরে এলাম অজন্তা ইলোরা। আজ অজন্তার কথা বলবো। অজন্তা গুহাটি দুভাগে বিভক্ত করা যায়, যার একটি হচ্ছে বৌদ্ধবিহার, আরেকটি হচ্ছে চৈত্য বা চ্যাপেল। এখানকার গুহাগুলিতে রয়েছে অপূর্ব দেয়ালচিত্র ও ভাস্কর্য, ছবি ও পাথর খোদাই করে জাতকের কাহিনী, বুদ্ধদেবের জীবিতকালের বিভিন্ন ঘটনা এবং সেই সময়ের সামাজিক জীবন যাপনের চিত্র তুলে ধরা হয়েছে। বৌদ্ধবিহার হলো বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান, আর চৈত্য হচ্ছে বৌদ্ধদের উপাসনার গৃহ। বৌদ্ধ ধর্মের দুটি শাখা, একটি হচ্ছে হীনযান আর একটি হচ্ছে মহাযান। এদের দুই শাখারই চৈত্য রয়েছে অজন্তায়। হীনযান মতাবলম্বীদের চৈত্য বুদ্ধদেবের কোনো মূর্তি নেই, কারণ এরা বুদ্ধের মতানুসারে মূর্তি পূজায় বিশ্বাস করেন না। আর মহাযান মতাবলম্বীদের চৈত্যগুলির স্তূপের সামনে মূর্তি দেখতে পাওয়া যায়। অজন্তার মোট 30টি গুহার মধ্যে 25টি বিহার আর বাকি 5টি হচ্ছে চৈত্য। গুহা থেকে যখন বাইরে আসছি, গায়ে রোদের তাপ ভালোই লাগছে। তখনই আবার তাড়াতাড়ি আরেকটি গুহার ভেতরে ঢুকছি, আর বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে দেখছি অজন্তার স্থাপত্যকে, তার কলা আর চিত্রশিল্পের অপরূপ সৌন্দর্যকে। বুঝতে পারছি কেন অজন্তার চিত্র এত বিখ্যাত। এখানকার স্থাপত্যকলা, চিত্রশিল্প মূলত ফুটে উঠেছে বেশিরভাগই বিহারগুলির দেওয়ালে আর ছাদে। লতা পাতা, দেবদেবীর মূর্তি, সমসাময়িক রাজনীতি, সামাজিক ক্রিয়াকলাপ সব কিছুই স্থান পেয়েছে এই গুহা চিত্রের মধ্যে। তবে এই সব কিছুরই মূল বিন্দু হচ্ছে ধর্ম, আর সেটি যে বৌদ্ধ ধর্মের মধ্যেই সীমাবদ্ধ সে বিষয়ে কোনো দ্বিমত নেই। গৌতম বুদ্ধের জন্ম, গৃহত্যাগ, নির্বাণ লাভ সহ জাতকের অনেক গল্পই এখানে স্থান পেয়েছে। অজন্তা গুহার 30টি গুহার কারোর পক্ষে দেখা সম্ভব নয়। 1, 2, 16, 17 নম্বর গুহার ফটো তোলা বারণ, কারণ 800 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা গুহার সূক্ষ্ম কারুকার্য যাতে অক্ষত থাকে তারই জন্য এই প্রচেষ্টা। প্রতিটি গুহা অঙ্কিত চিত্রে দেখানো হয়েছে বুদ্ধের অতীত ইতিহাসের নানান ঘটনাকে। এক একটি গুহা সংক্ষেপে কিছু বলছি। 1 নম্বর গুহা, ফ্রেস্কো ও ভাস্কর্যের অপরূপ সমন্বয় সাধন ঘটেছে এখানে। এই গুহাতে সবথেকে ভালো লাগলো পদ্মাসনে আসীন বুদ্ধের মূর্তিটি। এই মূর্তিটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একে সামনে থেকে দেখলে মনে হবে ধ্যানমগ্ন, ডান দিক থেকে দেখলে মনে হবে হাস্যময় এবং বাঁ দিক থেকে দেখলে মনে হবে বিষাদগ্রস্ত। এছাড়া আছে পদ্ম হাতে পদ্মমণি, নাগরাজ ও নাগরানী, রাজপুত্রের অভিষেক, 4 হরিণের মাথা ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম সব মূর্তিগুলিকে। 2 নম্বর গুহা, এখানে ফ্রেস্কোর মূল বিষয় হচ্ছে জাতকের আখ্যান। মহারাজ শুদ্ধোধন ও মায়াদেবী তাতে দেখানো স্বপ্নের কথা শোনাচ্ছেন পণ্ডিত। ইন্দ্রপ্রস্থের পাশা খেলা প্রভৃতি চিহ্নিত হয়েছে। ছাদের কারুকার্য দেখার মতো। ভাবছি কত যুগ আগের মানুষের কত দক্ষ ছিল তারা। 4 নম্বর গুহা, এই গুহার অভ্যন্তরে দাঁড়িয়ে আছে দারুণ সব গুহাচিত্রের নমুনা। এই গুহাটি দাঁড়িয়ে আছে 28টি পিলারের উপর ভর করে। দেখলাম মানব মূর্তিকে বেষ্টন করে আছে সাপ, হাতি, সিংহ প্রভৃতি। এদের হাত থেকে রক্ষা পেতে ভগবান তথাগতের শরণ নেওয়া যে একান্তভাবে প্রয়োজন সেটিকেই তুলে ধরা হয়েছে এখানে। সত্যি খোদাই করা চিত্রগুলি দেখার মতো সুন্দর। 6 নম্বর গুহা, এই গুহাটা কিছুটা উঁচুতে, অর্থাৎ বলা চলে এইটির অবস্থান দ্বিতল।
ভেতরে অন্ধকার ভাব থাকলেও ক্ষীণ আলো রয়েছে। এই গুহায় রয়েছে বুদ্ধের মূর্তি, অভয় মুদ্রার এবং ধর্মচক্র মুদ্রায়। এছাড়া এখানে রয়েছে ফ্রেস্কো। 10 নম্বর গুহা। এই গুহাটি বেশ প্রাচীন। এখানে পাথরের গায়ে খোদাই করে দারুণভাবে চিত্রিত করা হয়েছে নাগরাজার শোভাযাত্রার দৃশ্যটিকেও, আর দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে জাতকের কাহিনী চিত্র। 16 নম্বর গুহা। এই গুহায় রয়েছে 15 ফুট উচ্চতা বিশিষ্ট সবচেয়ে বৃহত্তম বুদ্ধ মূর্তি, যা এই গুহার এক অন্যতম আকর্ষণ। এখানে সিদ্ধার্থের গৃহত্যাগ, সুজাতের পায়েস খাওয়ানোর আবেদন আর কপিলাবস্তুতে বুদ্ধের নানা দিককেই তুলে ধরা হয়েছে। এখান থেকে নজরে পড়ছে বাগরা নদীটিকে। গাইড জানালো এই গুহার নির্মাণকাল 500 খ্রিস্টাব্দ। নাগরাজা ও নাগরানীর ভাস্কর্য খচিত মূর্তিটিও দারুণ সুন্দর। 17 নম্বর গুহা। শুনলাম এই গুহাটি নির্মিত হয় 470 খ্রিস্টাব্দে, 470 খ্রিস্টাব্দ থেকে 480 খ্রিস্টাব্দের মধ্যে। দেখলাম এই গুহার ছাদে ফুল, লতা পাতার ডিজাইন, উপাসনা, উত্তপ্ত অপ্সরা, উড়ন্ত অপ্সরা প্রভৃতি। অরিন্দ পার হলেই চোখে পড়বে ঘড়িসদৃশ জীবনচক্র, অসাধারণতা রাজকন্যা, ষড়যন্ত্র জাতক প্রভৃতি। খুব ভালো লাগলো অজন্তা গুহার কারুকার্যকে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই গুহা সংরক্ষণের সব দায়িত্ব গ্রহণ করেছে। এই গুহাগুলি বর্তমানে মহারাষ্ট্র ভ্রমণপিপাসু মানুষদের কাছে দারুণ আকর্ষণীয়। এরপর দিন ইলোরার কথা বলবো।